স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহফুজা মৌমিতা এবং আমি অনিমেষকর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। প্রতি ডোজ $10 চীনের সিনোফার্মের টিকা কিনছে সরকার। জুনে আসছে 50 লাখ। দেশে ফাইজারের টিকার অনুমোদন। চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার 50%। পরিস্থিতির আরও অবনতি হলে সীমান্তবর্তী সব জেলায় সর্বাত্মক লকডাউন। উপকূলের বিস্তীর্ণ এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষত। পদ্মায় আকস্মিক ভাঙন, জলোচ্ছ্বাসে ভেসে গেছে কয়েক হাজার ঘেরের মাছ। বিশেষ সুযোগে কালো টাকা সাদা করার হিড়িক। চলতি অর্থ বছরের 10 মাসে বৈধ হল 14,500 কোটি টাকা। দেশে প্রথমবারের মতো ধরা পড়ল বিশেষ ধরনের মাদক LSD। বিদেশ থেকে এনে ফেসবুকে গ্রুপ তৈরি করে বিক্রি। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জুনে দেশে আসছে সরকারের কেনা সিনোফার্মের তৈরি 50 লাখ ডোজ করোনা টিকা। পর্যায়ক্রমে আগস্ট পর্যন্ত 3 মাসে মোট 1.5 কোটি ডোজ টিকা কিনবে সরকার। বৃহস্পতিবার সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এর অনুমোদন দেয়া হয়। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 29 এপ্রিল চীনের সিনোফার্মের তৈরি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সরকার। এরপর আসে উপহারের 5 লাখ টিকা। এবার টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে চীন থেকে টিকা কেনার অনুমোদন দেয়া হয়েছে। চীনের কোম্পানি সিনোফার্ম থেকে 1.5 কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে 1267 কোটি 50 লাখ টাকা। অর্থাৎ প্রতি ডোজ টিকা কিনতে খরচ হবে $10। সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 19তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শুক্রবার রাশিয়ার টিকা কেনার বিষয়ে আলোচনায় বসছে স্বাস্থ্য বিভাগ। জুন, জুলাই, আগস্ট এই সময়ে চীনের সিনোফার্ম কর্তৃক প্রতি মাসে 5 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষ ডোজ SARS-CoV-2 ভ্যাকসিন সরবরাহ করা হবে। রাশিয়ার সাথে একটা মিটিং আছে আগামী দিন শুক্রবার দিন, কালকে সন্ধ্যার সময় একটা মিটিং আছে। রাশিয়াকে যে আমরা চিঠি পাঠিয়েছিলাম আমাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এবং অন্যান্য বিষয়াদি জানিয়ে, সেটার ব্যাপারে তারা কথা বলতে চায়। সভায় অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে মানুষের জীবন ও জীবিকাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। আমাদের লক্ষ্য থাকবে দেশের মানুষকে বাঁচানো, ব্যবসায়ীদেরকে বাঁচানো। সুতরাং সবাই স্বার্থ দেখেই আমরা এই বাজেটটি গ্রহণ করতেছি। ক্রয় কমিটির সভায় স্থানীয় সরকার বিভাগের 2টি, স্বাস্থ্যসেবা বিভাগের 2টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 1টি সহ মোট 9টি প্রস্তাব উত্থাপন করা হয়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফাইজার বায়োএনটেক উৎপাদিত করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর। এরই করোনার 4র্থ টিকার অনুমোদন দিল বাংলাদেশ। আজ এক বিজ্ঞপ্তিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। তারা জানিয়েছেন, ফাইজারের টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের নথিপত্র এবং জনস্বাস্থ্য বিষয়ক অন্যান্য বিষয় মূল্যায়নের পর এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী 30 মে 1,600,000 ডোজ ফাইজারের ভ্যাকসিন বাংলাদেশে আসার কথা রয়েছে। এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ডের কোভিশিল্ড, রাশিয়ার উৎপাদিত স্পুতনিক এবং চীনের সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার বায়োএনটেকের তৈরি টিকা ভারতে শনাক্ত হওয়া করোনার ধরন B.1.617 ভ্যারিয়েন্ট প্রতিরোধে সক্ষম। বুধবার দাবি করেছে মার্কিন ভ্যাকসিন প্রস্তুতকারক এই সংস্থা। এছাড়াও 12 বছরের বেশি বয়সী সবার জন্য ফাইজারের টিকা কার্যকর বলেও দাবি করেছে সংস্থাটি। তাই জুলাই থেকে অক্টোবরের মধ্যে ফাইজারের 5 কোটি ডোজের দ্রুত অনুমোদন দিতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা বলছে, ফাইজারের টিকা 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 1 মাস ধরে সংরক্ষণ করা যাবে। তাই ভ্যাকসিন সংরক্ষণ নিয়ে যে জটিলতা ছিল তা অনেকটাই কমবে বলে ধারণা করছেন অনেকেই।
করোনার দ্বিতীয় ডোজের টিকা পেতে মরিয়া রাজধানীবাসী। নির্দিষ্ট তারিখে টিকা দিতে না পেরে ভোর থেকেই কেন্দ্রগুলোতে ভিড় করছেন টিকা প্রত্যাশীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে যা বরাদ্দ মিলছে তা দিয়ে চাহিদা মেটাতে হচ্ছে। তবে 12 থেকে 16 সপ্তাহ পরেও টিকা দেওয়া যায়, তাই ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রাজধানীর তেজগাঁওয়ের নাক-কান-গলা ইনস্টিটিউটের বৃহস্পতিবার সকাল 8টার চিত্র। টিকার জন্য এই লাইনই বলে দেয় চাহিদার কথা। হাসপাতালটিতে 500 টিকা বরাদ্দ, কিন্তু ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন প্রায় 1,500 মানুষ। এদের মধ্যে অনেকেই 2-3 দিন চেষ্টা করেও পারেননি টিকা দিতে। আমার 25 তারিখে ছিল, 25 তারিখে আসছি, আমাকে বলছে আজকে আসতে। আজকে তো 6টার সময় এসে দাঁড়ায় রয়েছি। অফিস বাদ দিয়ে প্রত্যেকদিন আসা যাবে বলেন? বলছে যে শেষ, আজকে আবার আসছি। এখন তো আজকে আবার বলতেছে আগে যাদেরকে টোকন দিচ্ছে তারা পাবে। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়ায় থাকার পরেও যদি না পাই, তাহলে আসলে আর কিছু বলার নেই। দ্বিতীয় ডোজ পাওয়ার আমার অধিকার আমি হইতেছি এবং হয়রানি হইতেছি। সারা দেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন 58,20,000 মানুষ, আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 41 লাখের কিছু বেশি। দেশে মোট টিকার মজুদ কমায় বরাদ্দও কম পাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমাদের করণীয় কিছু নাই, যেহেতু আমাদেরকে ভ্যাকসিন কম দিচ্ছে, আমরা এটা দিয়ে ম্যানেজ করতেছি। হ্যাঁ, ভ্যাকসিন যদি পরে আসে এই সমস্যাটা আর থাকবে না। টিকার জন্য মরিয়া না হয়ে নতুন চালান আসা পর্যন্ত অপেক্ষার পরামর্শ কর্তৃপক্ষের। এই জন্য আমি জনগণকে অযথা ব্যতিব্যস্ত না হয়ে ধৈর্যের সঙ্গে থাকার করবো, যে যাতে কিনা, কারণ 12 সপ্তাহ এমনও নজির আছে যে 16 সপ্তাহ দিলেও দেখা যায় যে এটার অ্যাকশনের খুব একটা ব্যতিক্রম হয় না। আমরা ইউকের সাথে যোগাযোগ করেছি, আমরা কানাডার সাথে যোগাযোগ করেছি, আমরা ইউএসএর সাথে যোগাযোগ করেছি। আমরা চেষ্টা করছি যে কোনো সোর্স থেকে এই টিকাটা আনার জন্য, যদি আমরা আনতে পারি এটা কভার করে দেব। দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার যে মজুদ রয়েছে তা আগামী সপ্তাহের মধ্যে শেষ হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 22 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 14 এবং নারী 8 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 12,480 জনের। 497টি ল্যাবে 24 ঘন্টায় 15,915 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,292 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.12%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,94,985 জনে। সুস্থ হয়েছেন আরও 1,291 জন। এ নিয়ে মোট সুস্থ 7,35,157 জন। করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে সীমান্তবর্তী জেলাগুলোতে। চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার 50, সাতক্ষীরাতে 37, রাজশাহীতে 22%, যেখানে সারা দেশে 10%-এর আশপাশে। সরকার বলছে, পরিস্থিতি অবনতি হলে যে কোনো সময় যে কোনো জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হবে। ঈদের পর সীমান্তবর্তী জেলায় করোনা সংক্রমণ বাড়ছেই। চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত বাড়ছে আশঙ্কাজনক হারে। সেখানে সংক্রমণ হার কয়েকদিন ধরেই 50%-এর বেশি, যা সারা দেশের হারের 5 গুণেরও বেশি। পরিস্থিতির মোকাবিলায় চলছে সর্বাত্মক লকডাউন। একই অবস্থা সীমান্তবর্তী আরও কিছু জেলায়। মঙ্গলবার নমুনা পরীক্ষার বিপরীতে দেশে শনাক্তের হার ছিল 10.08%। একই দিন সাতক্ষীরায় শনাক্তের হার 37, রাজশাহীতে 22, খুলনায় 20 আর মেহেরপুরে ছিল 21%। এতে দিন দিন উদ্বেগ বাড়ছে। আমরা অবজার্ভ করছি জায়গাগুলোতে, যদি বাংলাদেশের কোনো জায়গাতে আমরা এরকম ভাবে দেখি, আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বা টেকনিক্যাল কমিটির পরামর্শ হচ্ছে কি স্থানীয়ভাবে ওইটাকে লকডাউন বা যেটা স্থানীয়ভাবে বিধিনিষেধ দিয়ে চলাফেরার উপরে চলাফেরা নিয়ন্ত্রণ করা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু লকডাউন দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে না। স্থানীয়দের সঙ্গে নিয়ে পদক্ষেপ নিতে হবে জনপ্রতিনিধিদের। কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে, তাহলে কিন্তু সংক্রমণটা ঊর্ধ্বগতি হবে না, সংক্রমণটা নামিয়ে আনা যাবে। আর যদি আমরা এটা না করি, শুধুমাত্র মানুষের উপর ছেড়ে দিই, আপনারা মাস্ক পরুন, সাবান দিয়ে হাত ধুন, যে আমাদের কোনো দায়িত্ব নেই, মানুষের উপর দায়িত্ব, এটা কিন্তু একটা এড়িয়ে যাওয়ার প্রবণতা হলো। পাশাপাশি সীমান্তবর্তী ওই জেলাগুলোতে করোনা চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে নজর রাখতে হবে সেদিকেও। ওইসব জেলাতে লকডাউন করতে হবে, প্লাস রোগীদের চিকিৎসারও ব্যবস্থা করতে হবে। সেন্ট্রাল অক্সিজেন তো
সেই গত বছর জুন মাস থেকে শুরু করেছে, এখন পর্যন্ত তার অগ্রগতি কি তাও তো জানি না। তবে করোনা উচ্চ সংক্রমণের জেলাগুলোতে করোনার ভারতীয় ধরনটি ছড়িয়ে পড়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। প্রতিদিন রোগের চিকিৎসা ব্যয় ৮০,০০০ থেকে ১ লাখ টাকা, যা বহন করা বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই সম্ভব নয়। তাই অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ রোগীদের সরকারিভাবে সরবরাহের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রোগের চিকিৎসায় গাইডলাইন প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা খুবই কম, তবে সম্প্রতি করোনা থেকে সুস্থ হওয়া 2 জনের শরীরে শনাক্ত হয়েছে এই ফাঙ্গাস। একজন ভর্তি আছেন বারডেম হাসপাতালে। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ব্যক্তির চোখ মুখে কালো দাগ পড়ে ও ফুলে ওঠে। সংক্রমণ নিয়ন্ত্রণে 14 থেকে 45 দিন পর্যন্ত ব্যবহার করতে হয় অ্যান্টিফাঙ্গাল ইনজেকশন। প্রতিদিনের খরচ প্রায় ৮০,০০০ টাকা। একটা চিকিৎসা কোর্স কমপ্লিট করতে 1 লক্ষ টাকার উপরে প্রায় ব্যয় হবে। তো এটা তো আসলে সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। এটা সরকারকেই উদ্যোগী হয়ে এই ইনজেকশন গুলো সরকারি হাসপাতালে বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা করতে হবে। দেশে অ্যান্টিফাঙ্গাল ইনজেকশন তৈরি করছে মাত্র একটি কোম্পানি। ইনজেকশনের ব্যবহার কম হওয়ায় উৎপাদনও কম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোগের সঠিক চিকিৎসায় প্রস্তুত হচ্ছে নির্দেশনা। একটি গাইডলাইন প্রণয়ন করবার চেষ্টা করছি। এই ব্ল্যাক ফাঙ্গাস মোকাবেলায় যে সমস্ত ওষুধপত্রগুলো ব্যবহার করতে হয় সেগুলো কিভাবে সহজলভ্য করা যায় সেই বিষয়টি নিয়েও আমরা কাজ করছি। আমরা খুব অল্প সময়ের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেব। তার কারণ হলো যে এই ওষুধগুলো খুব সহজে পাওয়া যায় না। এই পরিস্থিতির যেন কেউ সুযোগ নিতে না পারে সেই বিষয়টি মাথায় রেখেই আমরা অগ্রসর হচ্ছি। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত অর্ধেক রোগীকে বাঁচানো যায় না। সংক্রমণ চোখে ছড়িয়ে পড়লে দৃষ্টিশক্তি হারায় রোগী। সংক্রমণ রোধে করোনা রোগীদের স্টেরয়েড ব্যবহারে সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা। মেইনলি যারা স্টেরয়েড ইনজেকশন নিতে হয়েছে কোভিড ট্রিটমেন্টের সময় তাদেরকেই, এবং যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে তাদেরকে বেশি সাবধানতা থাকতে হবে। তাহলে আমরা এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা এই ব্ল্যাক ফাঙ্গাস থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে রোগ নয়, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সংক্রমণ ঘটে। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াস সরাসরি আঘাত না করলেও ক্ষত রেখে গেছে বাংলাদেশ উপকূলে। প্লাবিত হয়েছে উপকূলের নিচু এলাকা, ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়ি বাঁধ, ক্ষতি হয়েছে ঘর বাড়ি, ভেসে গেছে মাছের ঘের, ডুবেছে ফসলি জমি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও এখনও অনেক নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ঘূর্ণিঝড় ইয়াস চলে গেলেও লণ্ডভণ্ড করে দিয়ে গেছে উপকূলীয় এলাকা, দিশেহারা কয়েক লাখ মানুষ। সাতক্ষীরার উপকূলীয় এলাকার পানির তোড়ে 22টি পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শত শত গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 30,000 মানুষ। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে অন্তত 3 শতাধিক মাছের ক্ষেত। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে খুলনায় পানিবন্দী হয়ে পড়েছে 20,000-এর বেশি মানুষ। পরিস্থিতি সামাল দিতে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত করছে স্থানীয়রা। এদিকে জোয়ারের পানিতে তলিয়ে গেছে বাগেরহাটের নিচু এলাকা। ঘরবাড়িতে পানি ওঠায় অনেকেই আশ্রয় নিয়েছে রাস্তায়। আমাদের আফসোসের জায়গা যে আইলার এই 12 বছর এক যুগ পরেও এই অঞ্চলের মানুষের এখনো পর্যন্ত স্বেচ্ছাশ্রমে কাজ করতে হচ্ছে। টেকসই বেড়িবাঁধ আমাদের যে দাবিটা সেটা অধুরাই রয়ে গেছে। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ভেঙে গিয়েছিল এখানে এই ভাঙার জায়গাটা এলাকাবাসী আমরা সবাই মিলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এখানে বাঁধটা মেরামত করার চেষ্টা করছি। ভোলার মনপুরা, চরনিজাম ও মুজিবনগর সহ বিভিন্ন চরাঞ্চলে অস্বাভাবিক জোয়ারে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ হয়েছে 1000-এর বেশি গবাদি পশু। ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি পয়েন্ট। এদিকে নোয়াখালীর হাতিয়ায় আজও অস্বাভাবিক জোয়ারের পানিতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। আর কোনো কাবু নাই, আঙ্গন শেষ অবস্থা, কোনো গ্যাস আইনও নাই, নিজের জায়গা জন্য নাই, নিজের কুমি যাই কুড়ার যাই। এবারও আশঙ্কা খুব ভয়াবহ। এবার বেরি চূড়া খুবই ভয়াবহ। এই বেরি যদি বাদ না হয় তাহলে আমাদের এবারও আরো বিশাল ক্ষতি হয়ে যাবে। ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীর জোয়ারের পানি বেড়ে অন্তত 1/2 গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে 2500 মাছের ঘের। একই অবস্থা পটুয়াখালীর উপকূলীয় 29টি গ্রামের।
রাস্তাঘাট ভেঙে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। পানিতে তো ক্ষয়ক্ষতি হইতে আছে, ঘরের পিড়ে মিড়ে তলাই গেছে, বুঝলেন, এই ফসল টসল যা আছে সবই তলাই গেছে। একটা গের করছিলাম, একটা বাগান করছিলাম, সব নষ্ট হয়ে গেছে ঝড় বাতাসে। কলা গাছটা সব লাগাইছিলাম, ক্ষেত নষ্ট হয়ে গেছে। এছাড়া ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হঠাৎই নদী ভাঙন শুরু হয়েছে পদ্মায়। এতে আতঙ্কে নদী পাড়ের মানুষ। হুমকির মুখে স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ নানা স্থাপনা। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার বাজেটের খবর। বিশেষ সুযোগ পেয়ে হিড়িক পড়েছে কালো টাকা সাদা করার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেব অনুযায়ী এই অর্থ বছরের 10 মাসে 14.5 কোটি টাকা বৈধ করা হয়েছে। এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থ বছরে বিশেষ সুযোগ না থাকলেও কালো টাকা সাদা করা যাবে। নানা সমালোচনার মুখেও ৪৫ বছরের বেশি সময় ধরে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে। যদিও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ছাড়া ততটা সাড়া মেলেনি। করোনায় অর্থনীতির ক্ষতি বিবেচনায় চলতি অর্থ বছরও অবৈধ সম্পদ 10% কর দিয়ে বৈধ করার সুযোগ দেয় সরকার। বিধান করা হয় এই সম্পদ নিয়ে কোনো সংস্থাই প্রশ্ন তুলতে পারবে না। জুলাই থেকে এপ্রিল পর্যন্ত এই সুযোগ নিয়েছেন 10,400-র বেশি নাগরিক। বৈধ হয়েছে প্রায় 14,500 কোটি টাকা সমমূল্যের অর্থ সম্পদ, আর এতে সরকার রাজস্ব পায় প্রায় 1450 কোটি টাকা। এনবিআর কর্মকর্তারা বলছেন, এই সুযোগ পাওয়া যাবে 30 জুন পর্যন্ত। মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামাল আগামী বাজেটে বিশেষ সুযোগের পক্ষে প্রস্তাব দিচ্ছে না অর্থ মন্ত্রণালয়। তবে আগের নিয়মে কালো টাকা সাদা করার সুযোগ থাকছেই। 10% কর দিয়ে অপ্রদর্শিত অর্থে ফ্ল্যাট কেনা যাবে। একই শর্তে অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক ও ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ডের বন্ডে বিনিয়োগ করা যাবে। সরকার যদি গত বছরের যে বিশেষ সুবিধাটা দিয়েছিলেন সেখান থেকে বের হয়ে আসে, তাহলে নিঃসন্দেহে এটা ইতিবাচক। আমি মনে করি যে এই জায়গা থেকে সরকারের বের হয়ে আসাটাই ভালো। বরং এবারের বাজেটে অনেক বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত যে আমরা কিভাবে যেই কর ফাঁকির বিভিন্ন যে প্রচলন রয়েছে সেইটাকে আমরা কতখানি কমিয়ে আনতে পারি। সীমিত আকারেও কালো টাকা সাদা করার পক্ষে নন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, এই সুযোগ দেয়া হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির টাকাও অনেকে বৈধ করবেন। 30% ট্যাক্সের জায়গায় 10% দিয়ে আমি বৈধ করি, তাহলে কিন্তু এটা খুব খারাপ একটা প্রেসিডেন্স সেট করে। কারণ তখন যারা বৈধ পথে যারা ইনকাম করে এনারা কিন্তু চিন্তা করবে যে আমি লিগালি সবসময় ট্যাক্স ফাইলিং করছি, করছি, 30% ট্যাক্স দিচ্ছি, আর আমি যদি না শো করি এটা আমি 10% এটা লিগালাইজ করতে পারবো। এই স্কোপটা কিন্তু দেওয়া উচিত না, কারণ এখানে গভর্নেন্সের কোয়েশ্চেন আসে, এখানে এথিক্সের কোয়েশ্চেন আসে। ব্যবসায়ীরা বলছেন, কালো টাকা সাদা করার সুযোগ থাকলে অনেকেই কর দেয়ায় উৎসাহিত হবেন না। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু চিঠিপত্র নয়, ডাকের মাধ্যমে যে কোনো পচনশীল পণ্য পাঠানোর ব্যবস্থা করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ডাক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছতে হবে। এছাড়া রেল বিভাগের আধুনিকায়নের পাশাপাশি সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিশেষ ম্যাঙ্গো ট্রেনেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে আলাদা অনুষ্ঠানের মাধ্যমে বেশ কয়েকটি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকালে শুরুতেই উদ্বোধন করেন আগারগাঁওয়ের নতুন 14 তলা ডাকভবন। বলেন, শুধু কাগজপত্র না, পচনশীল পণ্য পরিবহনের জন্য ডাক বিভাগকে ইউনিয়ন পর্যায়ে শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম নির্মাণ করতে হবে। দেশে ৯,৮৮৮টি ডাকঘরের মধ্যে ৮,৫০০টি ডিজিটাল করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ। খাদ্যদ্রব্য থেকে শুরু করে ফলমূল, তরি তরকারি এগুলোও যেন ডাকের মাধ্যমে পাঠানো যায়। যেন আমি যে মনে করি এখন আমি রান্না করে এখান থেকে আমি আর এক জেলায় খাবার পাঠাবো বা কোনো আত্মীয়কে পাঠাবো, সেটাও যেন পাঠাতে পারি। সেই জন্য এই চিলিং সিস্টেমটা খুব দরকার, অর্থাৎ কুলিং সিস্টেম। পরে ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা জেলা পর্যন্ত রেল লাইন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনকে গুরুত্ব দিয়েই পুরো দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে। সমগ্র বাংলাদেশে আজকে রেল যোগাযোগের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। এমনকি আমরা যেসব এলাকায় রেল নেই সেখানে আমরা রেল সংযোগটা দিয়ে দিচ্ছি, যেন পণ্য পরিবহন, ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ করা এবং যোগাযোগের মাধ্যমে
মানুষ যেন সহজে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা আমরা করে যাচ্ছি। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনের জন্য বিশেষ ম্যাঙ্গো ট্রেনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের স্বল্প খরচে দেশের সর্বত্র আম পৌঁছাতেই এই ব্যবস্থা। ভালো সুমিষ্ট আম যাতে সারা বাংলাদেশের মানুষ এটা খেতে পারে, আর ব্যবসা বাণিজ্যটাও যাতে সম্প্রসারিত হয় এবং ওই অঞ্চলের মানুষ যেন আরও লাভবান হয়, সেখানে একটা বিশেষ রেল সার্ভিস দেওয়া হচ্ছে, যার নামই দেওয়া হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল। কাজে এটা ম্যাঙ্গো স্পেশাল শুনলে এমনিতে সবার মুখে নিশ্চয়ই একটু যে পানি এসে যাবে। ম্যাঙ্গো ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় প্রতি কেজি আম পরিবহনে ভাড়া নির্ধারণ করা হয়েছে 1 টাকা 30 পয়সা এবং রাজশাহী থেকে মাত্র 1 টাকা 17 পয়সা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 15 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সব কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স জানান, 29 মে বিকেলে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর ভার্চুয়াল আলোচনা দিয়ে শুরু হবে 15 দিনের কর্মসূচি। 30 মে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। সেদিন সকাল 11টায় দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এছাড়া আলোচনা সভা, খাদ্য বিতরণ সহ 12 জুন পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। ভারতের শারীরিক নির্যাতনের শিকার তরুণী বাংলাদেশের নির্যাতনকারীদের একজন টিকটক হৃদয়ের বাসা রাজধানীর মগবাজারের বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি। মোহাম্মদ শহীদুল্লাহ জানান, নির্যাতনের শিকার তরুণীর বাড়ি কিশোরগঞ্জে, থাকতেন রাজধানীর হাতিরঝিলে। এই ঘটনায় নির্যাতিতার বাবা মানব পাচার আইনে মামলা দায়ের করবেন বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় পুলিশ এবং ইন্টারপোলের সহায়তায় আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতনকারীর পুরো নাম রিফাতুল ইসলাম হৃদয়। তিনি টিকটক হৃদয় বাবু নামেই পরিচিত। বর্তমানে হৃদয় ভারতের পুনেতে অবস্থান করছে বলে জানা গেলেও সে অবৈধভাবে ভারতে গিয়েছে কিনা তা যাচাই করা হবে বলে জানিয়েছেন উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। রাজধানীর পল্লবীতে ছেলের সামনে শাহিনুদ্দিন হত্যা মামলার পলাতক আসামি কালাবাবুকে গ্রেপ্তার করেছে র্যাব 4। গত রাত 11টার দিকে পল্লবীর সিরামিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাহিনুদ্দিন হত্যার ঘটনায় এ নিয়ে 11 জনকে গ্রেপ্তার করা হলো। এই মামলার এজাহারভুক্ত আসামি 20 জন। র্যাব জানায়, আসামি বাবু প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। আসামি বাবুর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা ছাড়াও চাঁদাবাজি, মারামারি ও মাদকের মামলা রয়েছে। গত 16 মে পল্লবীতে শাহিনুদ্দিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে এই ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। বাংলাদেশ বিমান সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেবার নাম করে মানুষের কাছ থেকে 1 কোটিরও বেশি টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের 4 জনকে গ্রেফতার করেছে সিআইডি। এই চক্রটির সঙ্গে বিমানের কিছু অসাধু কর্মকর্তা জড়িত থাকার তথ্য পেয়েছে সিআইডি। কখনো গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, কখনো বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এভাবেই নিজের পরিচয় দিত প্রতারক চক্রের মূল হোতা মনির। চক্রের অন্য সদস্যরাও নানা বিচিত্র পরিচয়ে প্রলুব্ধ করত ভিকটিমদের। রাজধানীর টঙ্গী ও উত্তরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় প্রতারকদের। বাংলাদেশ বিমানের কেবিন ক্রু, নির্বাহী কর্মকর্তা, সিগন্যালম্যান, চেকিং অফিসার সহ নানা পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হতো। ভুয়া নিয়োগপত্র দিয়ে এক একজনের কাছ থেকে 10 থেকে 20 লাখ টাকা হাতিয়ে নিত প্রতারকরা। একটার পর একটা আশ্বাস দিতেছে, তারপরে পরে বলতেছে তুমি কালকে ডিউটিতে আসবা, আবার ফোন দিয়ে বলতেছে যে কালকে তো ডিউটি না, কিছুদিন পরে আবার ডিউটি শুরু হবে, তুমি কয়েকদিন রেস্ট নাও। আমাদের একটু সন্দেহ হলো যে না, এরকম তো বিজ্ঞপ্তি আমাদের দেওয়া হয় না, আর টাকার কথা তো ব্রাকে কোনো টাকা পয়সার চাকরির বিনিময়ে নেওয়া হয় না। তখন আমরা বুঝতে পারলাম যে এটা একটা ভুয়া। সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, এ ঘটনায় বিমানের কর্মকর্তাদের জড়িত থাকার আভাস পাওয়া গেছে। প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে সিআইডি। যারা প্রতারিত হয়েছেন তাদের কাছে এই টাকা, মানে প্রতারককে টাকা দেওয়ার যে মানি রিসিট, ব্যাংকের রসিদ, সেগুলো আছে। তো মামলা হওয়ার সঙ্গে সঙ্গে টাকা উদ্ধার করাও ডিফিকাল্ট। আমরা সেই বিষয়ে
অবস্থায় প্রয়োজনীয় যে আইনানুগ ব্যবস্থা আছে সেটি আমরা নেব। এদিকে আরেক অভিযানে চকরিয়ার নিহত যুবক মুমিন হত্যাকাণ্ডের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। দেশব্যাপী আমরা চিরুনি অভিযান পরিচালনা করি এবং চিরুনি অভিযান পরিচালনার কালে আমরা মূলত এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন সেই কায়সার এবং রহিম তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সিআইডি। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে প্রথম এলএসডির খোঁজ পেলেন গোয়েন্দারা। এই মাদক দেশে আনা এবং বিক্রির অভিযোগে 200 ব্লট সহ আটক হয়েছেন 3 তরুণ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্তে এক পর্যায়ে তাদের সন্ধান পায় ডিবির রমনা বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজের মৃত্যুর ঘটনায় তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। এরই এক পর্যায়ে বিশেষ মাদক এলএসডির 200 ব্লট পায় ডিবির রমনা বিভাগ। রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া থেকে এই মাদক বিক্রিতে জড়িত সন্দেহে বেসরকারি 2টি বিশ্ববিদ্যালয়ের 3 তরুণকে আটক করেন গোয়েন্দারা। তারা বলছেন, এ চক্রটি নেদারল্যান্ডস থেকে পার্সেল দেশে এনে ফেসবুক গ্রুপ তৈরি করে বিক্রি করছিল এলএসডি, মেশানো থাকতো ব্লট পেপারে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক এবং পরিবারের সদস্য সবাই মিলে যাতে এই ড্রাগটাকে আমরা নিবৃত্ত করতে পারি সেটার ব্যাপারে সবাইকে আহ্বান জানাবো। আর আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি, তাদের আইনের আওতায় আমরা নিয়েছি এবং সামনে যে অভিযানগুলি আছে আমরা আরও অভিযান চালিয়ে এটাকে উদ্ঘাটন এবং লাইসার্জিক অ্যাসিড ডাইইথালামাইড এলএসডি এক ধরনের বিভ্রম তৈরি করে, এতে আত্মহত্যার ঘটনাও ঘটে প্রায়ই। এ মাদক যেন দেশে ঢুকতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থানে আছে পুলিশ। বিউ কার্ড, পার্সেল, স্ট্যাম্প এগুলি কিন্তু পার্সেলের মাধ্যমে আনা যায় বাইরে থেকে। তো এটাকে কিন্তু একটা প্রতারণার মাধ্যমেই আনা হয়েছে। টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করে পেমেন্ট দিয়ে তারা বিদেশ থেকে এনেছে। তো এটা কিন্তু ডাইরেক্টলি পার্সেলের যে বিষয়টা আছে, পার্সেল আইনে কিন্তু এভাবে সরাসরি পার্সেল ক্রেতা বিক্রেতার মধ্যেই থাকে, কিন্তু আমরা এটা রুট উদ্ঘাটন করতে হবে যাতে বাংলাদেশে না আসে। এলএসডি আনা ও বিক্রির সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বাকি 2 জন বলেছে যে তারা কয়েক মাস ধরে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন রাত 9টায় বাংলাদেশ। এবারে খেলার খবর জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। কাল শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশের মিশন, ব্যাটিংয়ে উন্নতির তাগিদ মাহমুদুল্লাহ, মান বাঁচাতে মরিয়া মিকি আর্থার। কাতার যাত্রার আগে শেখ জামালের সাথে জাতীয় দলের ড্র, প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সালাউদ্দিন, মাঠে সর্বোচ্চ দেওয়ার নির্দেশ। সিরিজ নিশ্চিত, এখন শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশের সুযোগ। সেই লক্ষ্যে ব্যাটিংয়ে 3 ডিপার্টমেন্টে ভালো করতে মুখিয়ে তামিমের দল। ব্যাটিংয়ে উন্নতির তাগিদ মাহমুদুল্লাহ রিয়াদের, সুপার লিগে আরও 10 পয়েন্ট যোগ করতে চায় টাইগাররা। অন্যদিকে সান্ত্বনার জয় নিয়ে ফিরতে চায় লঙ্কান কোচ মিকি আর্থার। মিরপুর হোম অফ ক্রিকেটে সিরিজের শেষ ওয়ানডে শুরু কাল দুপুর 1টায়। ব্যাটে রান নেই, বাদ পড়া নিশ্চিত। গোমরা মুখে বসে অন্যদের ব্যাটিং দেখছেন লিটন, তার সামনে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন সৌম্য। নাইমকে দলে ডাকা হলেও একাদশে নিশ্চিত নন। ওপেনিংয়ে তামিমের সাথে দেখা যেতে পারে সৌম্যকেই। সিরিজ জয়ে চাঙা থাকার কথা বাংলাদেশের, নিজেদের কাজ ঠিকঠাক করতে না পারায় অস্বস্তি আছে। ব্যাটিং আর ফিল্ডিংয়ে যে সমস্যা ছিল তা কাটিয়ে ওঠা যায়নি। প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা গেছে। ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠেছে বাংলাদেশ। এমন নানা প্রাপ্তির মাঝেও আক্ষেপ আছে তামিমের, কারণ 3 ডিপার্টমেন্টে এখনও সেরাটা দেয়া যায়নি। শেষ ওয়ানডেতে তামিমের লক্ষ্য পারফেক্ট একটা ম্যাচ খেলার, যেখানে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই দুর্দান্ত কিছু করবে বাংলাদেশ। মুশফিক মাহমুদুল্লাহ হাল না ধরলে 2 ম্যাচেই হারের শঙ্কা ছিল। টপ অর্ডারের কলাপস বা মিডল অর্ডার, লেট মিডল অর্ডারের কিছুটা স্লগ ওভারে আমরা ওইভাবে রানও ফার্স্ট ম্যাচে তুলতে পারিনি। তো এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় যে আমাদের আরও আরেকটু ভালো পারফর্ম করা উচিত। জুনিয়ররা পারফর্ম করতে না পারায় এখনও সেরা কম্বিনেশন খুঁজে পাওয়া যায়নি। সাইফুদ্দিনের চোটে দুশ্চিন্তা আছে, সুযোগ পেতে পারেন শেখ মাহাদিও। একাদশ নিয়ে দ্বিধা থাকলেও লক্ষ্যে স্থির টিম টাইগার্স।
প্রতিটা ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ এবং যেহেতু আরও একটা অপরচুনিটি 10টা পয়েন্ট পাওয়ার, তো ওয়াই নট, ইনশাল্লাহ আমরা যেন এটা আমাদের বেস্ট, যেটা আমি আগে বললাম যে আমরা আমাদের বেস্ট পারফরমেন্সটা এখনও আমরা দিতে পারিনি। তারুণ্য নির্ভর দল নিয়ে বাংলাদেশের মাটিতে আহামরি কিছুর আশা করেনি শ্রীলঙ্কা। তবে এতটা বাজে খেলবে দল ভাবেননি মিকি আর্থার। শেষ ম্যাচে অন্তত ভালো কিছুর স্বপ্ন দেখছেন। ঘরের মাঠে বাংলাদেশ সবসময় শক্তিশালী। সাকিব, তামিমের মতো অভিজ্ঞরা আছেন, এমন ফলই প্রত্যাশিত। তবে আমরা ভালো খেলতে পারিনি। অতিরিক্ত গরমে প্রথম 2 ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল টস। শেষ ম্যাচে দুপুরের পর আছে বৃষ্টির শঙ্কা, তবে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগে আবারও করোনার ধাক্কা। প্রথম দফা কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন ক্রিকেটার এবং কর্মকর্তা সহ 11 জন। পরিস্থিতি সামলাতে কঠোর হচ্ছে সিসিডিএম। সুরক্ষা বলয় ভাঙলে শাস্তির বার্তা দিয়েছেন কর্তারা। করোনা ধাক্কা শঙ্কা তৈরি করেছিল ঠিকই, কিন্তু শ্রীলঙ্কা সিরিজ এগিয়েছে নিজস্ব গতিতে। আন্তর্জাতিক ক্রিকেট শেষ হতেই ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা তামিম, মুশফিকদের। মিরপুরে যখন জাতীয় দলের মিশন, ক্লাবের হয়ে বহু ক্রিকেটার খেলায় ফেরার প্রহর গুনছে। যেখানে প্রতিপক্ষের চেয়ে চিন্তা করোনা নিয়ে, নির্বিঘ্নে লিগ চালিয়ে নেয়ার কঠিন শর্ত জৈব সুরক্ষা বলয়ে। সবার জন্য সচেতনতা আর সতর্কতাই করোনাকালে পরিত্রাণের একমাত্র পন্থা। বিশেষ বার্তায় সেটা মনে করিয়ে দিলেন মুশফিক। আপনারা ভয় না হয়ে, শঙ্কিত না হয়ে আমার মনে সতর্কতা অবলম্বন করলে কিছুটা হলেও রেহাই পাবেন। প্রথমে আপনি যে মাস্কটি ব্যবহার করুন, সেই মাস্কটা বেশি দিন ব্যবহার না করে পরিবর্তন করে ব্যবহার করুন। সঠিক সময় চেষ্টা করুন জনসমাগম এড়িয়ে চলতে। স্যাঁতসেঁতে বা ধূলিবেলা থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করুন। নতুন করে ফরম্যাট বদলে ঢাকা প্রিমিয়ার লিগের অপেক্ষা। সেই যাত্রায় শুরুটা অস্বস্তির। বুধবার প্রথম দফা করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ক্রিকেটার ও কর্মকর্তা সহ 11 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর হচ্ছে সিসিডিএম। সুরক্ষা বলয় ভাঙলেই কঠিন শাস্তি। সেখানে আমাদের একজন করে ডাক্তার অলওয়েজ থাকবে, মনিটরিং করবে, এবং আমাদের সিসিডিএম এর একজন প্রতিনিধি দেখছে সেটা মনিটরিং করার জন্য সেখানে সর্বক্ষণিক থাকবে। এবং এই প্রোটোকল কেউ যদি ব্যত্যয় ঘটায় বা ভাঙে তাহলে তাকে কিন্তু সর্বোচ্চ একটা শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। কোভিড নিয়ে সতর্কতায় 12 ক্লাবের ক্রিকেটার ও কোচিং স্টাফকে রাখা হয়েছে 5 তারকা হোটেলে। আসর শুরু হবে 31 মে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাতার যাত্রার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শেখ জামালের সাথে 2-2 গোলে ড্র করেছে জাতীয় দল। ফলাফল নিয়ে আছে অস্বস্তি, উন্নতির অনেক জায়গা দেখছেন হেড কোচ জেমি ডে। এদিকে বিদেশে ক্যাম্প না হলেও ফুটবলাররা পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পেয়েছেন মনে করছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কাল সকালে কাতার যাবে দল। একমাত্র প্রস্তুতি ম্যাচ, তাও দেশি ক্লাবের সাথে। ওখানেই ফুটবলারদের পরখ করার সুযোগ। সবার মতো বাফুফে সভাপতিরও ম্যাচে কড়া নজর। বিদেশে ক্যাম্প হয়নি, ইনজুরিতে নেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সব মিলিয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি নিয়ে কতটুকু সন্তুষ্ট কাজী সালাউদ্দিন? এই টিম, গোটা টিম লিগ খেলেছে, আপনার নেপালে যে খেলে আসছে, সো দেয়ার ইন ট্রেনিং। এখন কোনো এক্সকিউজ নাই। দি অনলি থিং ইজ আপনাকে 100% দিতে হবে। আপনারা কোনো এক্সকিউজ না পেলে গিভ ইউর 100%, রেজাল্ট যা হয় তাই হবে। কোচ জেমিডের কড়া নির্দেশে ম্যাচের দৃশ্য ক্যামেরাবন্দি করা যায়নি। খেলার কৌশল প্রতিপক্ষকে না জানাতেই এই উপায়। কিন্তু ম্যাচের ফলাফলে সন্তুষ্টি কোথায়? শেখ জামালের বিপক্ষে 2 গোলে পিছিয়ে পড়ার পর ইয়াসিন মেহেদির গোলে মান রক্ষা। তাহলে কেমন প্রস্তুতি নিয়ে কাতার যাচ্ছে জামালরা? ফল নিয়ে ভাবছি না। আমরা প্রথমার্ধে ভালো খেলতে পারিনি, তবে দ্বিতীয়ার্ধ তুলনামূলক ভালো ছিল। উন্নতির অনেক জায়গা আছে। বল পাসিং, গতি, এসবে আমরা পিছিয়ে আছি। কাতারে ভালো করতে হলে দ্রুত কাটিয়ে উঠতে হবে। পরিচিত মুখের সাথেই আরও ডেভেলপ, মানে কনফিডেন্স লেভেলটা আরও ভালো থাকলে ওখানে যে হয়তো অপরিচিতদের সাথে আরও বেশি কনফিডেন্সটা পেতে পারতো। তো আমার মনে হয় যে একটু কনফিডেন্স লেভেলটা একটু কম ছিল মনে হয় ন্যাশনাল টিমের প্লেয়ারদের। শুক্রবার কাতার যাত্রা। সেখানে করোনা পরীক্ষায় উতরে গেলেই একদিন পর অনুশীলনে নামবে বাংলাদেশ দল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে সত্যি হলো গুঞ্জন, রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়লেন জিনেদিন জিদান।
পরবর্তী কোচের দৌড়ে এগিয়ে রাউল গঞ্জালেস। আর হঠাৎ করেই ইন্টার মিলানকে বিদায় বলে আলোচনায় চলে এসেছেন আন্তোনিও কন্তে। অন্যদিকে পিরলোকে সরিয়ে আলেগ্রিকে ফেরাচ্ছে ইউভেন্টাস। গুঞ্জনের ইতি টেনে দিলেন জিনেদিন জিদান। চুক্তির মেয়াদ শেষ হবার 1 বছর আগেই রিয়াল মাদ্রিদ ছাড়লেন। ক্লাব আনুষ্ঠানিকভাবে সেটা জানিয়ে দিল। 2015 সালে রিয়ালের দায়িত্ব নেন জিদান। 2 দফায় 2টি লা লিগা আর হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন ফ্রেঞ্চ মাস্টারমাইন্ড। এই মৌসুমে জিদানের অর্জনের খাতা ছিল শূন্য। চোট জর্জরিত দল নিয়ে তারপরও লিগ ট্রফির জন্য লড়েছেন শেষ ম্যাচ পর্যন্ত। দ্বিতীয় দফায় 114 ম্যাচে 68 জয়ের বিপরীতে 20 পরাজয়। রিয়ালের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে কে হবেন জিদানের উত্তরসূরি? আলোচনায় ছিলেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। তবে ইতালিয়ান কোচকে আবারও ফেরাচ্ছে ইউভেন্টাস। অভিষেক মৌসুমের ব্যর্থতায় চাকরি হারিয়েছেন আন্দ্রেয়া পিরলো। রিয়ালের সাবেক সেনা রাউল গঞ্জালেসও আছেন আলোচনায়। বর্তমানে রিয়ালের রিজার্ভ দল কাস্তিয়ার দায়িত্ব সামলানো রাউল নিতে পারেন জিদানের জায়গা। তালিকায় হঠাৎই যুক্ত হয়েছেন আন্তোনিও কন্তে। 11 বছর পর ইন্টার মিলানকে সেরিয়া জেতানো কন্তে দায়িত্ব ছেড়েছেন। দল বদলে অর্থ খরচের অনীহা ব্যবধান তৈরি করেছে দুই পক্ষের মধ্যে। এখন 2-2 4 মিলে গেলে কন্তেও আসতে পারেন রিয়ালে। বদলের হিড়িকে ঘুরছে মরিসিও পচেত্তিনোর নাম। গণমাধ্যমের খবর, পিএসজি ছেড়ে পুরনো ঠিকানা টটেনহ্যামে ফিরতে পারেন এই আর্জেন্টাইন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল রাত 9টার বাংলাদেশের খেলার অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। হালদা নদীর তীরে জেলেদের 3 দিন 2 রাতের অপেক্ষা। অবশেষে মিলেছে মাছের ডিম। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদায় এবার আশানুরূপ ডিম ছাড়েনি মা মাছ। কারণ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ার আর উজানে অনাবৃষ্টি। তবে এই মৌসুমেই আরও একবার ডিম পাওয়ার আশা ছাড়ছেন না জেলেরা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। প্রবাসী শ্রমিকদের সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইনের খরচ ভর্তুকি দিচ্ছে সরকার। পাশাপাশি 20 বছর বয়সী কর্মীদেরও করোনার টিকার আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিকেলে মন্ত্রণালয় সাংবাদিকদের এসব কথা জানান তিনি। করোনা মোকাবেলায় সৌদি সরকারের বেঁধে দেয়া নতুন বিধিনিষেধে ভোগান্তিতে পড়েন প্রবাসী কর্মীরা। সেখানে গিয়ে নিজ খরচে 7 দিনের হোটেলে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতায় বাংলাদেশি শ্রমিকদের খরচ 65,700 টাকা। তাদের অভিযোগ, নির্ধারিত হোটেলে বুকিং না পাওয়ায় ফ্লাইটের টিকিটও পাচ্ছেন না তারা। এ অবস্থায় প্রবাসীদের কর্মস্থলে ফেরা নির্বিঘ্নের নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশের সৌদি মিশনকে। রাষ্ট্রদূতকে বলেছি, আমার মিশনকে বলেছি যে আপনারা প্রথম এদের লিস্ট কারা সৌদি আরবে যাবে প্রবাসীরা, সেইটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিবে, কিংবা বিমান দিবে। বিমানের কাছে তো ওরা টিকেটের জন্য যায়, কারণ বিমান 29 তারিখ থেকে রওনা দিবে। তা আপনারা যারা যারা যাবে তার নাম পাঠালে আমার মিশন তাদের জন্য হোটেল জোগাড় করবে। যদি খরচ একটু বেশি লাগে তাহলে সেইটা আমরা সাবসিডাইজ করব। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী শুড ডু ইট। এই সমস্যা মধ্যপ্রাচ্য ভিত্তিক হওয়ায় সরকারের পরিকল্পনা সেখানে কাজে যাওয়া 20 বছরের থেকে শুরু করে সব বয়সী শ্রমিককে করোনার টিকার আওতায় আনা। 2 ডোজই নেওয়া থাকলে হোটেলে কোয়ারেন্টাইনের সমস্যায় পড়তে হতো না তাদের। ডাবল ডোজ থাকলে আর পিসিআর টেস্টটা নেগেটিভ, ইউ গো হোম, আপনি বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইন করেন। তা আমরা প্রস্তাব করতে চাইব যারা প্রবাসী তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা 20 থেকে 20 প্লাস ভ্যাকসিনেশন। এছাড়া দ্বিতীয় ডোজ নিশ্চিতে অস্ট্রেলিয়ায় পড়ে থাকা অক্সফোর্ডের টিকা ঢাকায় দেশটির রাষ্ট্রদূতের মাধ্যমে চেয়েছে। আমরা এটা নিয়ে কালকে আলাপ করব পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় ত্রাণ সহায়তা পায়নি প্রায় 77% মানুষ। আর অতি দরিদ্রদের মধ্যে কোনো সহায়তা পাননি 75%-এর বেশি মানুষ। 2600 খানা জরিপ করে এই তথ্য দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এবং অক্সফাম। তবে ত্রাণ কার্যক্রম এখনও চলছে এবং যতটুকু বাস্তবায়ন হয়েছে তা সুষ্ঠুভাবেই হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী।
করোনা মহামারীতে আয় কমেছে বহু মানুষের, পিছিয়ে থাকা জনগোষ্ঠী আরও পিছিয়েছে। আগে দারিদ্র্যসীমার উপরে থাকলেও মহামারী শুরুর পর নেমে এসেছে দরিদ্রের তালিকায়। দুর্ভোগে পড়া লোকজনকে সহায়তায় বিজিএফের চাল, নগদ টাকাসহ নানা ত্রাণ সহায়তা দিচ্ছে সরকার। ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এবং অক্সফামের এক জরিপ বলছে, সামগ্রিকভাবে ত্রাণ পায়নি ৭৬.৬% মানুষ, দরিদ্রদের মধ্যে পায়নি ৭৫.২%, আর ত্রাণ পাওয়াদের মধ্যে ৪৪% অবস্থা সম্পন্ন। খাদ্য সহায়তা পায়নি 50% অতি দরিদ্র। সাধারণভাবে এটা যারা সবচেয়ে কম আয়ের 25%, সেখানে কিন্তু 1/4 কাভার করা গেছে। বাকি যারা কাভার্ড হয়েছেন তারা কিন্তু এটার বাইরে। চলমান ত্রাণ কার্যক্রম সম্পর্কে অবগত মাত্র ১.৬% সুবিধাভোগী। এক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং প্রচারের সীমাবদ্ধতাকেই মূল কারণ বলছেন গবেষকরা। যেহেতু জাতীয়ভাবে তথ্যের উপাত্তের অভাব, সেহেতু আমরা অনেক পুরনো, প্রায় 1 দশকের পুরনো তথ্য উপাত্ত নিয়ে এই সমস্ত বিতরণ ব্যবস্থা করতে যাচ্ছি। যে তথ্য আছে সেটা যথেষ্ট পরিমাণে বিভাজিত না, অর্থাৎ আমরা যে সমস্ত স্থানিক এবং প্রাসঙ্গিক আমরা বিপন্নতার কথা বলি, সেগুলি এই তথ্যের ভিতরে প্রতিফলিত না। এদিকে করোনার কারণে গত বছর চাল সংগ্রহ কম হওয়ায় বর্তমানে নগদ সহায়তা বেশি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এখন পর্যন্ত যথাযথভাবে ত্রাণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রায়োরিটি বেসিসে কাজ করেছি, যারা অতি দরিদ্র ও যাদের খাদ্য সহায়তা খুব বেশি দরকার তাদের মাঝে আমরা বিতরণ করেছি, এবং এই বিতরণটা গতবারের চেয়ে এবার আরো বেশি স্বচ্ছতার সাথে করা হয়েছে, এবং এই পর্যন্ত কোনো অনিয়ম বা দুর্নীতির আমরা সংবাদ পাইনি। প্রান্তিক পর্যায়ে ত্রাণ সহায়তা নিশ্চিতে তথ্য হালনাগাদ এবং সরকারি বেসরকারি বিভিন্ন পক্ষকে সম্পৃক্ত করার তাগিদ বিশ্লেষকদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরকারি কর্মকর্তা নিয়োগ বাতিল ও বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ৭৩ অধ্যাদেশ অনুযায়ী ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ উপাচার্য ও কোষাধ্যক্ষ হন একজন অধ্যাপক। অন্য বিশ্ববিদ্যালয়গুলোর আইনও এ অধ্যাদেশের আলোকেই। তবে গত 5 বছরে অনুমোদন পাওয়া 60টি বিশ্ববিদ্যালয়ের আইনে এই 3 পদে নিয়োগের ক্ষেত্রে অধ্যাপক হওয়ার বাধ্যবাধকতা রাখা হয়নি। এতে সেখানে নিয়োগ পাচ্ছেন আমলারা। সবশেষ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ হয়েছেন পিআরএল এ থাকা এক অতিরিক্ত সচিব, আর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ হয়েছেন এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। জাতীয় অধ্যাপক ও বরেণ্য শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত কমিটি দ্বারা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও প্রতিদশা অধ্যাপকদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্য ও কোষাধ্যক্ষ শূন্য পদে অনতিবিলম্বে নিয়োগ প্রদান করা হোক। এর আগে 2018 সালে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ হন অবসরপ্রাপ্ত এক অতিরিক্ত সচিব। এ পদে প্রশাসনের কর্মকর্তা নিয়োগ দেয়ায় নানা সমস্যা তৈরি হচ্ছে বলে মনে করছেন শিক্ষকেরা। সারা বাংলাদেশে যে ফাজিল এবং কামিল মাদ্রাসাগুলো আছে সেখানকার পরীক্ষাগুলো আমরা সেন্ট্রাল এখান থেকে নিয়ন্ত্রণ করি। তো এর জন্য তো ওএমআর এর বিষয় আছে, ওএমআর মেশিন কেনার বিষয় আছে। এই জিনিসটা বোঝাতে স্যার থেকে প্রায় 5 থেকে 6 মাস লাগছে, এবং এটা টাকা অনুমোদন দিতে আরও 6-7 মাস লাগছে যে একটা মেশিন কিনতে হবে। এ বিষয়ে কিছু করার নেই জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, শিক্ষকদের বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। এটা আমাদের কাছে এখনো পুরো এটা আসুক, আমরা আসলে দেখবো যে হায়ার অথরিটিদের কাছে আমরা এটা তাদের দাবি দেওয়াটা কি সেটা আমরা ফ্লেক্স করবো বিবেচনার জন্য। শিক্ষকরা বলছেন 15 কার্যদিবসের মধ্যে তাদের দাবি মানা না হলে দেয়া হবে কঠোর কর্মসূচি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদায় ডিম ছেড়েছে মা মাছ। তবে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীতে অস্বাভাবিক জোয়ার আর উজানের বৃষ্টি না হয় আশানুরূপ ডিম না পেয়ে হতাশ সংগ্রহকারীরা। এবার পাওয়া গেছে 6,500 কেজি ডিম। এই মৌসুমে আরও একবার ডিম ছাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 3 দিন 2 রাত ধরে নদীতেই অপেক্ষা ছিল জেলেদের। নির্ঘুম রাত কেটেছে কখন মাছের ডিমে ভরে উঠবে জাল এই আশায়। অবশেষে বুধবার দিবাগত রাত 1:30টার দিকে জোয়ারের পানিতে ডিম ছাড়ে মা মাছ। গেল বছর রেকর্ড পরিমাণ ডিম সংগ্রহের পর এবারও
আশায় বুক বেঁধেছিলেন হালদাপাড়ের জেলেরা। গতবারের চেয়ে এবার নদীতে নৌকাও নেমেছে বেশি, তবে সেই আশা ভেঙে যায় ভোর না হতেই। ডিম যেরকম প্রচুর হওয়ার কথা ছিল সেরকম হয়নি। আবহাওয়ার অনুকূল না থাকায় মাছ ডিম ছেড়ে কিছু নমুনা ডিম ছেড়েছে। আমরা আশা রাখছি আগামী কিছুদিনের মধ্যে আমরা ডিম পাবো। গবেষকরা বলছেন ঘূর্ণিঝড় আর পূর্ণিমার প্রভাবে বুধবার অস্বাভাবিক উচ্চতার জোয়ার ছিল হালদায়। এতে মাছের ডিম ছাড়ার জায়গায় পানির লবণাক্ততা বেড়ে যায় স্বাভাবিকের চেয়ে 72 গুণ। কম বৃষ্টিপাত হওয়া এবং স্যালাইনিটি ইনটিউশন এই দুইটি বিষয়ের কারণেই অন্যান্য বিষয়গুলো অত্যন্ত পজিটিভ থাকা সত্ত্বেও হালদাপাড়ের পর্যাপ্ত পরিমাণ ডিম সংগ্রহ করা সম্ভব হয়নি। এবার কম ডিম সংগ্রহ হলেও হালদা প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ডিম কম বেশির সাথে আমাদের প্রচেষ্টার কোনো কমতি হবে না। আমরা চেষ্টা করে যাব, সৃষ্টিকর্তার রহমত হলে হয়তো বিগত 50 বছরের রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে। তাই আমরা মনে করি আমাদের চেষ্টা, উদ্যোগের কোথাও কোনো কমতি হবে না, বরং এটা আরও বাড়বে। হালদা নদীতে এবার 450 নৌকায় 700 জেলে ডিম সংগ্রহে নেমেছিলেন। প্রশাসনের নজরদারি, মৎস্য বিভাগের তৎপরতা এবং হালদা গবেষকদের নিয়মিত তদারকি এবার সবচেয়ে বেশি ডিম পাওয়ার আশা দেখেছিলেন ডিম সংগ্রহকারীরা, কিন্তু বিরূপ পরিবেশ সে আশায় জল ঢেলে দিয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।